আপনাদের সবাইকে স্বাগত জানাই আমাদের সাধারণ জ্ঞানের এই প্রতিযোগিতামূলক আয়োজন কুইজ 2025-এ। বাংলাদেশ টেলিভিশন আয়োজিত স্কুল পর্যায়ের এই কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে বাংলাদেশের সমস্ত স্কুলকে নিয়ে। আপনিও যদি অংশ নিতে চান আমাদের এই কুইজ 2025-এ, তাহলে আপনার স্কুল থেকেও বাচ্চাদের পাঠাতে পারবেন। কি করতে হবে সেটা আমরা অনুষ্ঠানের শেষে বলবো। তবে তার আগে এখন যেটা বলবো, এভাবে আমাদের সাথে যোগাযোগ করে আজ যে দুটি দল কুইজ 2025-এ অংশ নিতে এসেছেন তারা কারা, চলুন আগে তাদের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিই। ফাবিহা জান্নাত, ক্লাস 9, মণিপুর হাই স্কুল অ্যান্ড কলেজ। সৈয়দা প্রথমা, ক্লাস 9, মণিপুর হাই স্কুল অ্যান্ড কলেজ। ফাইরুজ ইসলাম, অষ্টম শ্রেণী, সিদ্ধেশ্বরী উচ্চ বালিকা বিদ্যালয়, ঢাকা। আফিয়া জাহিন নিধি, অষ্টম শ্রেণী, সিদ্ধেশ্বরী উচ্চ বালিকা বিদ্যালয়, ঢাকা। পরিচয় পেলেন, এবারে বলে দিই আমাদের অনুষ্ঠানের নিয়ম থাকছে আগের মতনই। দুটো ভাগে ভাগ করেছি আমরা আমাদের এই কুইজকে, একটু হচ্ছে বিষয়ভিত্তিক রাউন্ড আর একটা হচ্ছে কুইক কুইজ রাউন্ড। বিষয়ভিত্তিক রাউন্ডে আমরা বাংলাদেশ, খেলাধুলা, সাহিত্য, সংস্কৃতি, বিজ্ঞান, তথ্য প্রযুক্তি, ভূগোল, ইতিহাস, সাম্প্রতিক বিশ্ব থেকে প্রশ্ন করি এবং কুইক কুইজ রাউন্ডেও এই বিষয়গুলো থেকে আমরা প্রশ্ন করি। বিষয়ভিত্তিক রাউন্ডে সঠিক উত্তরের জন্য থাকছে 10 নম্বর, ভুল হলে জরিমানা হয়ে যাবে 5 নম্বর। কুইক কুইজ রাউন্ডে প্রতিটি সঠিক উত্তরের জন্য থাকবে 5 নম্বর, কিন্তু ভুল হলে কোনো নম্বর কাটা যাবে না। এই হচ্ছে মোটামুটি আমাদের নিয়ম। তো চলুন শুরু করে দিই আমাদের আজকের এই পর্ব। বাংলাদেশ থেকে প্রথম প্রশ্ন আসছে পর্দায়। জাতিসংঘ এর সদস্য দেশগুলোর জন্য 17টি আন্তঃসংযুক্ত বৈশ্বিক লক্ষ্য ঠিক করেছে, যা দেশের ব্যাপক উন্নয়ন পরিকল্পনা, অর্থনৈতিক, সামাজিক এবং পরিবেশগত দিক বিবেচনা করে ভবিষ্যতের জন্য একটি টেকসই পৃথিবী গড়ে তুলবে। বাংলাদেশ ও জাতিসংঘের ঠিক করা দারিদ্র্য নির্মূল করা, অর্থনৈতিক, সামাজিক ও পরিবেশগত উন্নয়ন আনয়নের লক্ষ্যে কাজ করছে বাংলাদেশ জাতিসংঘের দেয়া টার্গেট অনুযায়ী। প্রশ্ন হচ্ছে, জাতিসংঘের দেয়া এই লক্ষ্যগুলো অর্জনের যে প্রক্রিয়া, এটিকে কি বলা হয়? এটা নিয়ে আমরা প্রচুর কথা শুনছি, প্রচুর আলোচনা হচ্ছে আমাদের স্কুলে বইতে পারছি। ইয়াস, সবার আগে সিদ্ধেশ্বরী উচ্চ বালিকা বিদ্যালয় এসডিজি, সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলস। সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলস, এসডিজি। দেখি আপনাদের উত্তর সঠিক কিনা। সঠিক হলেই 10 নম্বর এবং কম্পিউটার বলছে আপনাদের উত্তর একেবারে সঠিক। ভেরি ওয়েল ডান। বাংলায় করলে হয় টেকসই, সাস্টেইনেবল, টেকসই ডেভেলপমেন্ট, উন্নয়ন, গোলস, অভীষ্ট লক্ষ্য। সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলস বা এসডিজি জাতিসংঘ প্রণীত যে এসডিজি আছে, সেখানে বলা হচ্ছে যে তারা যেসব বিষয় নিয়ে কাজ করছে সেটা হচ্ছে দারিদ্র্য দূরীকরণ, ক্ষুধা নির্মূল, সুস্বাস্থ্য, মানসম্মত শিক্ষা, লিঙ্গ সমতা, পরিষ্কার পানি, স্যানিটেশন, সাশ্রয়ী মূল্যের পরিষ্কার শক্তি, অর্থনৈতিক প্রবৃদ্ধি, এরকম 17টি বিষয়কে ঠিক করেছে জাতিসংঘ এবং বলা হচ্ছে যে এই প্রতিটা বিষয়ে একটা টার্গেট, একটা সূচক দেওয়া হয়েছে। বলা হচ্ছে যে জাতিসংঘের দেশগুলো এই সূচকটায় উন্নীত হবে। তাতে করে যেটা হবে যে পৃথিবীর যত দেশ আছে যারা জাতিসংঘের আওতায়, তারা প্রত্যেকের জীবন মান উন্নত হবে। সেটাই হচ্ছে সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলের লক্ষ্য। চমৎকার উত্তর দিয়েছেন সিদ্ধেশ্বরী উচ্চ বালিকা বিদ্যালয়। 10 মার্কস আপনাদের। ভেরি ওয়েল ডান। বাংলাদেশ থেকে দ্বিতীয় প্রশ্ন আসছে পর্দায়। দেখি কি থাকছে আমাদের জন্যে। দি গ্রেট ইন্ডিয়ান আর্থকুয়েক, দ্য গ্রেট ইন্ডিয়ান আর্থকুয়েকের একটা ম্যাপ আমরা দেখতে পাচ্ছি। 1897 সালের কথা। 1897 সালের 12 জুনে রিখটার স্কেলে 8.7 মাত্রা প্রলয়ঙ্করী ভূমিকম্প হয়েছিল এবং এই ভূমিকম্প এত ভয়ঙ্কর ছিল যে কয়েকটি নদীর গতিপথ পরিবর্তিত হয়ে গিয়েছিল। গ্রেট ইন্ডিয়ান আর্থকুয়েক নামে পরিচিত এই ভূমিকম্পের কেন্দ্র, যেখান থেকে যে ফল্ট থেকে সেটা হচ্ছে শিলং। ভূমিকম্পের ফলে সৃষ্ট ভূমি পরিবর্তনের কারণে বাংলাদেশের যে নদীগুলোর গতিপথই পরিবর্তিত হয়ে গিয়েছিল, সেই নদীগুলি কোনটি কোনটি কে বলতে পারবে? ইয়াস, সবার আগে সিদ্ধেশ্বরী উচ্চ বালিকা বিদ্যালয়। ব্রহ্মপুত্র নদ। ব্রহ্মপুত্র নদ। ওকে, আর কোন নদী?
আর কোনো আচ্ছা, আর কোনো মাথায় আসছে না। দেখি এই পাশে মণিপুর উচ্চ বিদ্যালয় কলেজ, ব্রহ্মপুত্র নদ। ব্রহ্মপুত্র নদ। অলরাইট, দেখে নি আমাদের কম্পিউটার কি বলছে। আমাদের কম্পিউটার বলছে ব্রহ্মপুত্র নদ। ভেরি ওয়েল ডান। ব্রহ্মপুত্র নদ, মেঘনা নদী এবং অন্যান্য অনেক নদীর গতিপথ পরিবর্তিত হয়ে গিয়েছিল ভূমিকম্পের ফলে। মানে এমনই প্রকাণ্ড ভূমিকম্প হয়েছিল যে ব্রহ্মপুত্র নদী আগে ময়মনসিংহের ভেতর দিয়ে যেত, এখন সেটা পরিবর্তিত হয়ে যমুনা নদীর কাছাকাছি দিয়ে প্রবাহিত হচ্ছে। পুরো ভূমি শিফট করে গেছে। মেঘনা নদীর গতিপথও পরিবর্তিত হচ্ছে, ভূমি বিন্যাস পরিবর্তিত হয়ে গেছে। এই ভয়ঙ্কর ভূমিকম্পে সে সময় 1542 জন মারা গিয়েছিলেন এবং এই ভূমিকম্পের মাত্রা এত প্রবল ছিল যে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, চীন সহ আশেপাশের সব দেশ টের পেয়েছিল যে একটা ভূমিকম্প হচ্ছে। চীন সেই কত দূরে, তারাও টের পেয়েছিল এই ভূমিকম্প। অলরাইট, ভেরি ওয়েল ডান। দুদলে দিয়েছে সঠিক উত্তর, দুদলই পেয়ে যাচ্ছেন 10 নম্বর করে। বাংলাদেশ বিভাগ থেকে দুটি প্রশ্ন শেষ, চলে যাই আমাদের পরের বিষয়ে। ইতিহাস থেকে প্রথম প্রশ্ন আসছে পর্দায়, দেখতে পাচ্ছি একদল পাইলটকে। কামিকাজি এই শব্দটি একটি জাপানি শব্দ, যেটার মানে হচ্ছে স্বর্গীয় বাতাস বা দেবতার বাতাস। জাপান সাম্রাজ্যের সামরিক বিমান বাহিনী কর্তৃক শত্রুর উপর আক্রমণের অংশ হিসেবে কামিকাজি যোদ্ধারা ব্যাপকভাবে হামলা চালিয়েছিল। জাপানের বিমান বাহিনীর কামিকাজি যোদ্ধারা যুক্তরাষ্ট্রের হাওয়াই দ্বীপে পার্ল হারবার নৌঘাটিতে আকস্মিক হামলা চালায় এবং অনেকগুলো জাহাজ ধ্বংস করে। প্রশ্ন হচ্ছে, জাহাজের এই কামিকাজি যোদ্ধা বলতে কাদেরকে বোঝায়? যদি মণিপুর উচ্চ বিদ্যালয়। আচ্ছা, আমরা দেখে নিই আমাদের কম্পিউটার কি বলে। আমাদের কম্পিউটার বলছে কামিকাজি হচ্ছে সেই যোদ্ধারা যারা যুদ্ধকালীন সময়ে নিজের জীবন দিয়ে যুদ্ধ করতেন, অর্থাৎ যারা পাইলট, তাই না? পাইলটরা কি করে, যারা যুদ্ধ বিমান চালান, আচ্ছা তারা গেলেন, বোমা ফেললেন, তারপর চলে আসে। কামিকাজি যোদ্ধারা হচ্ছে যে মরবো এবং মারবো, মেরে মরবো, আমরা বলি না, ঠিক এটা হচ্ছে কামিকাজি যোদ্ধা। তো তারা করতেন কি, প্লেনটা নিয়ে যুদ্ধের সময় যে নৌজাহাজগুলো ছিল মার্কিন যুক্তরাষ্ট্রে পার্ল হারবারে, প্লেনটা নিয়ে ডাইরেক্ট ওই জাহাজটার মধ্যে ডাইভ দিত। বিমানের যে জ্বালানি তেল থাকবে স্পিডে লাগে, ফলে সাথে সাথে পুরো জাহাজের মধ্যে আগুন ধরে দিত এবং জাহাজটা ধ্বংস হয়ে যেত। সো পাইলট টার্গেট নিয়েই নামতো যে আমি মারা যাব নিশ্চিত, কিন্তু জাহাজটাকে ধ্বংস করে দেয়। বা কোনো একটা এলাকায়, কোনো একটা জায়গায় আমরা আক্রমণ করব, নর্মালি কি হয়, যাওয়ার সময় একটা বোম ফেলে দিল, ওরা তা করতো না, ওরা একটা শহরে গিয়ে ডাইরেক্ট ডাইভ দিত, নিজেরা মরে যেত, পুরো এলাকাটা পুড়ে যেত। এটা ছিল কামিকাজি যোদ্ধা, নিজের জীবন তারা উৎসর্গ করত। ইতিহাসের পরের প্রশ্নে চলে যাই আমরা, দেখি কি আছে আমাদের জন্য। আমাদের পরের প্রশ্ন আসছে পর্দায়। প্রথম বিশ্বযুদ্ধের সময় ব্রিটিশ সরকার ভারতীয় উপমহাদেশের সম্পদ এবং জনশক্তি ব্যবহার করেছিল তাদের স্বার্থে। ভারতীয় সৈন্যবাহিনীরা ব্রিটিশ বাহিনীর হয়ে যুদ্ধ করেছিল, কিন্তু ভারতীয় বাহিনীর প্রতি বৈষম্যমূলক আচরণ করা হয় এবং তাদেরকে যথাযথ বিশ্রাম দেওয়া হতো না, পারিশ্রমিক দেওয়া হতো না। যেখানে ব্রিটিশ সৈনিকরা অনেক সুবিধা পেত, ভারতীয় সৈনিকরা সেটা পেত না। উল্টো যুদ্ধের খরচ মেটানোর জন্য কর বাড়িয়ে দিয়েছিল, খাদ্য সংকট হয়েছিল, মানুষের জীবন দুর্বিষহ হয়ে গিয়েছিল। এবং যুদ্ধ পরবর্তী পর্যায়ে ভারতীয়দের মধ্যে, ভারতীয় উপমহাদেশে যারা ছিলেন তাদের মধ্যে ব্রিটিশ শাসনের প্রতি অসন্তোষ দেখা যায়। এই সময় ব্রিটিশ বাহিনীর হয়ে যুদ্ধ করলেও এই ভারতীয় উপমহাদেশের হয়ে যারা যুদ্ধ করতে যেতেন তাদের কিন্তু সমপরিমাণ সুবিধা দেওয়া হতো না, যেটা ব্রিটিশ সৈন্যরা পেত। তার উপর যেটা হলো যে খরচ চালানোর জন্য ব্রিটিশ সরকার আমাদের এই ভারতীয় উপমহাদেশে অনেক বেশি কর চাপিয়ে দিল। তো তার ফলে মানুষের জীবনযাত্রা অনেক কঠিন হয়ে গেল, খাদ্য সংকট দেখা দিল, সব কিছু মিলিয়ে মানুষের জীবন খুব কঠিন হয়ে গেল এবং তাতে অনেক অসন্তোষ সৃষ্টি হয়। এই সময়ে আমাদের ভারতীয় উপমহাদেশের স্বাধীনতা আন্দোলনকে ত্বরান্বিত করতে মহাত্মা গান্ধী একটি বিশেষ আন্দোলন শুরু করলেন। প্রশ্ন হচ্ছে, মহাত্মা গান্ধী
কোন আন্দোলন শুরু করেছিল? ইতিহাস বইতে আমরা অনেকবার পড়েছি, ক্লাস 7-এর বইতে আছে, ক্লাস 8-এর বইতে আছে, ক্লাস 9-এর বইতে আছে। ইয়াস, দেখা যাচ্ছে এই পাশে বাজার প্রেস করছেন সিদ্ধেশ্বরী উচ্চ বালিকা বিদ্যালয়। আপনাদের উত্তর অসহযোগ আন্দোলন। অসহযোগ আন্দোলন। এই অসহযোগ আন্দোলন মানেটা কি? এই অসহযোগ আন্দোলন মানে হচ্ছে আমরা ব্রিটিশদের যেই পণ্য বা যেই শিক্ষা অফিস এগুলো আমরা কোনোটাই গ্রহণ করব না, আমরা সবই নিজেরা করব বা নিজেরা সৃষ্টি করব, নিজেরা তৈরি করে নিজেদের অফিস চালাবো এরকম। আচ্ছা, ওকে, দেখা যাক আমাদের কম্পিউটার কি বলছে। কম্পিউটার আপনাদের সাথে সহমত পোষণ করে কিনা। কম্পিউটার বলছে অসহযোগ আন্দোলন, অফকোর্স প্রথম উত্তরটা সঠিক। এই আন্দোলন 1920 থেকে 1922 সাল পর্যন্ত চলেছিল। আন্দোলনের মূল লক্ষ্য ছিল ব্রিটিশ সরকারের সঙ্গে সহযোগিতা না করা, তাদের কাজকর্মকে বাধা দেওয়া, স্বশাসনের জন্যে চাপ সৃষ্টি করা, এবং বৈশিষ্ট্য ছিল হচ্ছে যে অহিংসা। আপনি ঠিক বলেছেন, তাদের যে সরকার ব্যবস্থা এবং প্রতিষ্ঠান বর্জন করা, তাদের পণ্য বর্জন করা, দেশীয় পণ্য তৈরি করা এবং আইন অমান্য করা, এই সবই ছিল এই অসহযোগ আন্দোলনের অংশ। এবং আমাদের এই ভারতীয় উপমহাদেশের যে স্বাধীনতা লাভের পেছনে এই অসহযোগ আন্দোলনের একটা বিশাল বড় ভূমিকা রয়েছে। ভেরি ওয়েল ডান সিদ্ধেশ্বরী উচ্চ বালিকা বিদ্যালয়, পেয়ে গেলেন 10 নম্বর। শেষ হয়ে গেল ইতিহাস বিভাগ থেকে দুটি প্রশ্ন। চলে যাই আমাদের পরবর্তী বিষয়ে। বিজ্ঞান ও প্রযুক্তি থেকে প্রথম প্রশ্ন আসছে পর্দায়। দেখতে পাচ্ছি মানব দেহের বিভিন্ন অঙ্গ দেখা যাচ্ছে ছবিতে। আমরা মানব দেহের একটা গুরুত্বপূর্ণ অঙ্গের কথা বলছি, যার কাজ হচ্ছে রক্তকে পরিশোধন করা, রক্ত থেকে বর্জ্য পদার্থ বিশেষ করে ইউরিয়া, ক্রিয়েটিনিন এগুলোকে ছেঁকে বের করে দেয়া, শরীরে পানি এবং লবণের ভারসাম্য বজায় রাখা, হরমোন নিঃসরণ করা, রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করা, আবার কিছু হরমোনও তৈরি করা যেগুলো অ্যাপেটিন বা লোহিত রক্তকণিকা উৎপাদনে সাহায্য করে। আমাদের মানব দেহে এতগুলো গুরুত্বপূর্ণ কাজ করে এই অঙ্গটি। প্রশ্ন হচ্ছে কোন অঙ্গ এতগুলো কাজ করে? সবার আগে বাজার প্রেস করেছেন এ পাশে সিদ্ধেশ্বরী উচ্চ বালিকা বিদ্যালয়। কিডনি। কিডনি, অলরাইট। দেখা যাক মণিপুর উচ্চ বিদ্যালয়েও বাজার প্রেস করেছেন। আপনাদের উত্তর কিডনি। কিডনি। আচ্ছা, দেখে নিই আপনাদের উত্তর সঠিক কিনা। আমাদের কম্পিউটার কি বলে? তো সঠিক হলো 10 নম্বর, ভুল হলে জরিমানা 5। অবশ্যই কিডনি। বৃক্ক বাংলায় হচ্ছে বৃক্ক, ইংরেজিতে কিডনি। এটা হচ্ছে মেরুদণ্ডী যে প্রাণীদেহের খুবই গুরুত্বপূর্ণ অঙ্গ। এটি দেহের রেচন তন্ত্রের প্রধান অংশ এবং আমাদের প্রায় আমরা শুনি না যে কিডনি ফেলিওর, ডায়ালিসিস দিতে হচ্ছে, এবং এখনকার দিনের এটা এই সমস্যাটা অনেক বেশি দেখা দিয়েছে। তার কারণটা হচ্ছে যে আমাদের জীবনযাত্রা আগের মতন সুস্থ নেই। যথেষ্ট পরিমাণে বিশ্রাম করা, ব্যায়াম করা, স্বাস্থ্যসম্মত খাবার খাওয়া, তাই না, এই জিনিসগুলো আমাদের করা হয়ে উঠছে না। আমরা পানি খাচ্ছি না। সো নিয়মিত ব্যায়াম, সঠিক খাদ্যাভ্যাস, পর্যাপ্ত বিশ্রাম, প্রচুর পরিমাণে পানি পান করা, রক্তচাপ নিয়ন্ত্রণ করা, ডায়াবেটিস নিয়ন্ত্রণ করা, অতিরিক্ত লবণ খাওয়া বন্ধ করা, ধূমপান বন্ধ করা, মাদক নেওয়া বন্ধ করা, এগুলো যদি করতে পারি তাহলে আমরা আমাদের কিডনিকে সুস্থ রাখতে পারি এবং সুস্থ জীবনযাপন করতে পারি। আর যদি কিডনি আক্রান্ত হয়, কিডনি ফেল করে যায়, তাহলে আমাদের শরীরে গুরুত্বপূর্ণ কাজগুলি বন্ধ হয়ে যায় এবং যার অবধারিত ফলাফল হচ্ছে ধীরে ধীরে মৃত্যু। অলরাইট, ভেরি ওয়েল ডান। দুদলই দিয়েছেন সঠিক উত্তর। দুদলই পেয়ে যাচ্ছেন 10 নম্বর করে। বিজ্ঞান ও প্রযুক্তি থেকে পরের প্রশ্নে আমরা চলে যাই, দেখি কি অপেক্ষা করছে আমাদের জন্য। আচ্ছা, একটি স্যাটেলাইট দেখতে পাচ্ছি। 1957 সালের কথা এটা। পৃথিবী প্রথমবারের মতো মহাকাশ অন্বেষণে পদক্ষেপ নেয় এবং বিশ্ববাসী বিস্মিত হয়ে দেখে যে একটি দেশ কৃত্রিম উপগ্রহ পাঠিয়ে মহাকাশে ইতিহাস সৃষ্টি করেছে। সে সময় পর্যন্ত মহাকাশ গবেষণা ছিল শুধুমাত্র কল্পনার বিষয়, কিন্তু প্রযুক্তি ব্যবহার করে যে একটা কৃত্রিম উপগ্রহ পাঠানো যায় এটা কেউ ভাবতেই পারত না। প্রশ্ন হচ্ছে প্রথম কৃত্রিম উপগ্রহের নাম কি, কোন দেশ এটিকে পাঠিয়েছিল? সবার আগে বাজার প্রেস করছেন সিদ্ধেশ্বরী উচ্চ বালিকা বিদ্যালয়। সোভিয়েত ইউনিয়ন। আচ্ছা,
আর এই আকাশযানটি বা এই কৃত্রিম উপগ্রহটির নাম কি ছিল? স্পুটনিক 1। স্পুটনিক 1। আচ্ছা, ভেরি ওয়েল ডান। দেখি আমাদের কম্পিউটার কি বলে। কম্পিউটার বলছে ছবিটি এই যে স্যাটেলাইটে দেখতে পাচ্ছি সেটি স্পুটনিক 1 কিনা। অফকোর্স ইট ইজ স্পুটনিক 1। ভেরি ওয়েল ডান। স্পুটনিক 1 অক্টোবর 4 তারিখ 1957 সালে সোভিয়েত ইউনিয়ন এটি উৎক্ষেপণ করেছিল এবং পৃথিবীর প্রথম কৃত্রিম উপগ্রহ ছিল এটি, যার ফলে মহাকাশ গবেষণার নতুন দিগন্ত উন্মোচিত হয়। রুশ প্রকৌশলী সের্গেই কোরোলভ স্পুটনিক 1 এর নকশাটি প্রণয়ন করেন, ডিজাইনটি করেন, ঠিক আছে? এবং সে সময় করা সে 1957 সালে উৎক্ষেপিত সেই স্পুটনিক 1 এর ছবি আমরা আজকে দেখতে পাচ্ছি। ভেরি ওয়েল ডান। সিদ্ধেশ্বরী উচ্চ বালিকা বিদ্যালয় আবারও পেয়ে গেলেন 10 নম্বর। বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগ থেকে 2টি প্রশ্ন করা শেষ, চলে যাই পরবর্তী বিষয়ে। শিল্প সাহিত্য সংস্কৃতি থেকে আমাদের প্রথম প্রশ্ন একজন বিখ্যাত কবিকে নিয়ে। বাংলাদেশি এই আধুনিক কবি 2013 সালে সাহিত্যে একুশে পদক পেয়েছেন। তিনি বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অংশ নিয়েছিলেন। 60-এর দশকের অন্যতম প্রধান কবি হিসেবে তিনি চিহ্নিত। অনেকগুলো জনপ্রিয় কাব্যগ্রন্থের তিনি কবি, যেমন অসম্ভবের পায়ে, সীমাবদ্ধ জলে, সীমিত সবুজে, হাতুড়ির নিচে জীবন, খুব বেশি দূরে নেই, অপার অরণ্য, এগুলো তার খুব প্রিয় এবং উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ। যখন দেশে একসময় খাবারের সংকট দেখা দিল, তখন তিনি একটি অসাধারণ কবিতা লিখেছিলেন, ভাত দে না হলে মানচিত্র খাবো। প্রশ্ন হচ্ছে যে এই কবিতাটি যিনি লিখেছেন সেই কবির নাম কি, বিখ্যাত কবি? আচ্ছা, একটা ক্লু দিই, তার একটা বিখ্যাত কবিতা আছে যেটা আমাদের স্কুলের বইতে আছে ক্লাস 10-এ, চুনি আমার আর্কেডিয়া। দুদলে কোনো দলই মনে হচ্ছে না উত্তর দিবেন। চলে যাই আমাদের কম্পিউটারের কাছে। তিনি হচ্ছেন কবি রফিক আজাদ। তিনি বিভিন্ন সাহিত্যপত্র সম্পাদনা করতেন এবং সরকারি চাকরিও করেছেন। তার সবচেয়ে জনপ্রিয় যে কবিতাটা সেটা হচ্ছে কয়েকটা লাইন এরকম, যে দুবেলা দুমুঠো পেলে মোটে নেই অন্য কোনো দাবি। অনেকে অনেক কিছু চেয়ে নিচ্ছে, সকলেই চায় বাড়ি গাড়ি টাকা কড়ি, কারো বা খ্যাতির লোভ আছে, আবার সামান্য দাবি। পুড়ে যাচ্ছে পেটের প্রান্তর, ভাত চাই, এই চাওয়া সরাসরি। অসাধারণ একটা কবিতা, মানে ক্ষুধার্ত মানুষের যে আকুতি, তার যে ক্ষোভ, তার যে কষ্ট, তার যে বিদ্রোহ, অসাধারণভাবে কবি রফিক আজাদ এই কবিতাতে লিখেছিলেন। অলরাইট, চলে যাই পরের প্রশ্নে, দেখি কি আছে আমাদের জন্য। আমাদের সংস্কৃতির একটি বিশাল অংশ হচ্ছে নৌযান, কাঠের তৈরি নৌযান। আগেকার দিনে বাংলার ধনীদের একটি সংস্কৃতি ছিল শখ করে নৌকা ভ্রমণ। সেজন্য তারা একটা বিশেষ ধরনের নৌযান ব্যবহার করতেন এবং সেখানে রাত্রেবেলা থাকা যেত। মানে একটা ঘর বাড়িতে যা যা থাকে সেখানে সবই থাকতো, মানে প্রায় ঘর বাড়ি বানিয়ে ফেলতেন তারা সেটিকে। এই যানবাহনের কোনোটিতে আবার বড় পালও থাকতো। 4 জন করে মাঝি এই নৌযানটি পরিচালনা করতেন। এই ধরনের বাহন মূলত সিরাজগঞ্জ, পাবনা অঞ্চলে অনেক বেশি দেখা যেত। এমনকি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর যখন বাংলাদেশে আসতেন শিলাইদহে, তখন তিনিও এই ধরনের একটি নৌযানে করে পদ্মার বুকে ঘুরে বেড়াতেন। প্রশ্ন হচ্ছে, এই যে ছবি যে দেখতে পাচ্ছি, এই ধরনের এই নৌযানকে কি নামে ডাকা হয়? সবার আগে বাজার প্রেস করেছেন সিদ্ধেশ্বরী উচ্চ বালিকা বিদ্যালয়। বজরা। বজরা, আচ্ছা। আর দেখতে পাচ্ছি পাশে বাজার প্রেস করেছেন মণিপুর উচ্চ বিদ্যালয়। বজরা। বজরা, আপনারা বলছেন বজরা। আচ্ছা, দেখি রবীন্দ্রনাথ ঠাকুর কি বজরায় করে ঘুরে বেড়াতেন? একেবারে তাই, বজরা নৌকা, অ্যাবসলিউটলি রাইট। বজরা অন্যান্য নৌকার যে আকার তার চাইতে অনেক বড় হয়। সাধারণত দেখা যায় যে এটা দূরপাল্লার যাতায়াত বা অনেক সময় বেশি পণ্য নেবার জন্যে এ ধরনের বড় নৌকা তৈরি করা হয়। বজরাতে যাত্রী যারা থাকেন, অনেক বেশি যাত্রী যেন যেতে পারে সেজন্য পর্যাপ্ত জায়গা থাকে এবং বজরা চলার জন্যে যেখানে নদী গভীর বা জলপথ গভীর সেখান দিয়ে বজরা যাওয়া আসা করে। সাধারণত দেখা যায় যে একটা বজরাতে
12 থেকে 56 টন পর্যন্ত মালামাল বহন করা যায়। অলরাইট, দুদলই দিয়েছে সঠিক উত্তর, অতএব দুদলই পেয়ে যাচ্ছেন 10 নম্বর করে। ভেরি ওয়েল ডান। শিল্প সাহিত্য সংস্কৃতি থেকে শেষ হয়ে গেল দুটি বিষয়। চলে যাই আমাদের পরবর্তী বিষয়ে। ভূগোল থেকে প্রথম প্রশ্ন আসছে। পর্দায় দেখতে পাচ্ছি একটি ম্যাপ। পৃথিবীতে 5টি প্রধান মহাসাগর রয়েছে, যার মধ্যে প্রশান্ত মহাসাগর পৃথিবীতে সবচাইতে বড় এবং গভীরতম। পৃথিবীর মোট পৃষ্ঠতলের প্রায় 33% প্রশান্ত মহাসাগরের দখলে। এটার গভীরতম স্থানের নাম মারিয়ানা ট্রেঞ্চ, যেটি 10,984 মিটার নিচে। প্রশান্ত মহাসাগর বাণিজ্যিক নৌপথ, সামুদ্রিক জীবন, জলবায়ুর উপরে ব্যাপক প্রভাব বিস্তার করে। প্রশ্ন হচ্ছে, প্রশান্ত মহাসাগর যেটা আমরা ম্যাপে দেখতে পাচ্ছি মাঝখানে নীল জায়গাটা, প্রশান্ত মহাসাগর কত মিলিয়ন বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত? পৃথিবীর 33 ভাগ জায়গায় দখল করে নিয়েছে এই প্যাসিফিক ওশেন, প্রশান্ত মহাসাগর। সিদ্ধেশ্বরী স্কুল বাজার প্রেস করছেন না, মণিপুর স্কুল ট্রাই করছেন কিন্তু এখনো নিশ্চিত না। আমাদের মণিপুর স্কুল উত্তর দেবেন, টাইম ইজ আপ। আচ্ছা, মণিপুর স্কুল উত্তর দিচ্ছে না, চলে যাই কম্পিউটারের কাছে, দেখি কি বলে কম্পিউটার। 165 মিলিয়ন বর্গ কিলোমিটার এলাকা জুড়ে এটি বিস্তৃত। এটার উত্তরে রয়েছে আর্কটিক মহাসাগর, দক্ষিণ আর্কটিক পর্যন্ত বিস্তৃত, পশ্চিমে এশিয়া ও অস্ট্রেলিয়া মহাদেশ এবং পূর্বে আমেরিকা মহাদেশ দ্বারা বেষ্টিত। এবং পৃথিবীর জলপৃষ্ঠের প্রায় 46% হচ্ছে প্রশান্ত মহাসাগর। যত জল আছে, জলস্থান আছে, নদী, পুকুর, সাগর, মহাসাগর, তার 46% হচ্ছে প্রশান্ত মহাসাগরের। আর পুরো দুনিয়ার যে আয়তনের 33 ভাগই হচ্ছে প্রশান্ত মহাসাগর। কি বিশাল! চলে যাই আমাদের পরের প্রশ্নে, ভূগোল বিষয়ে আমাদের পরের প্রশ্ন। পৃথিবীকে দেখতে পাচ্ছি একটি মহাসাগরের গল্প। এই মহাসাগর বিশ্বের উষ্ণতম মহাসাগর। এর গড় তাপমাত্রা 28 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 30 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত হয়ে থাকে। এই মহাসাগর উত্তর অংশে এটির তাপমাত্রা একটু বেশি। মহাসাগরের উত্তর অংশ বিশেষ করে 20 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশের উপরে তাপমাত্রা আরও বেশি, প্রায় 28 সেন্টিগ্রেড ডিগ্রিরও বেশি। প্রশ্ন হচ্ছে যে বিশ্বের উষ্ণতম মহাসাগর কোনটি? আমরা তো বৃহত্তম মহাসাগর পেলাম প্রশান্ত মহাসাগর, কিন্তু এই মহাসাগরের পানিটা অন্যান্য মহাসাগরের পানির চাইতে গরম, 28 ডিগ্রি থেকে 30 ডিগ্রি সেন্টিগ্রেড। ইয়েস, বাজার প্রেস করছেন সবার আগে সিদ্ধেশ্বরী উচ্চ বালিকা বিদ্যালয়। ইন্ডিয়ান ওশান। ইন্ডিয়ান ওশেন। আচ্ছা, দেখি মণিপুর উচ্চ বিদ্যালয়ে কি উত্তর দেন। ইন্ডিয়ান ওশান। আপনারাও বলছেন ইন্ডিয়ান ওশেন, তাই তো? দুদলই বলেছেন ইন্ডিয়ান ওশেন। দেখা যাক যে পৃথিবীর সবচেয়ে উষ্ণতম মহাসাগরটি ইন্ডিয়ান ওশেন কিনা বা ভারতীয় মহাসাগর কিনা। আমাদের কম্পিউটার বলছে অফকোর্স ভারত মহাসাগর। ভেরি ওয়েল ডান। ভারত মহাসাগর হচ্ছে পৃথিবীর আয়তনের দিক থেকে তৃতীয় বৃহত্তম মহাসাগর। পৃথিবীর মোট জলভাগ যা আছে তার 20% এই মহাসাগরের দখলে। এই মহাসাগরের উত্তর সীমায় আছে ভারতীয় উপমহাদেশ, পশ্চিমে পূর্ব আফ্রিকা, পূব দিকে ইন্দো চীন এবং সুন্দর দ্বীপপুঞ্জ অস্ট্রেলিয়া, এবং দক্ষিণ আছে দক্ষিণ মহাসাগর সংযুক্তরে অ্যান্টার্কটিকা। ভেরি ওয়েল ডান। এবং 10 নম্বর করে পেয়ে গেলেন দুদলই, সিদ্ধেশ্বরী এবং মণিপুর। ভেরি ওয়েল ডান। এর সাথে শেষ হলো আমাদের ভূগোল থেকে দুটি প্রশ্ন। চলে যাই পরবর্তী বিষয়ে। বিষয়ভিত্তিক রাউন্ডের শেষ বিষয় খেলাধুলা থেকে প্রশ্ন করব। দেখা যাচ্ছে একজন স্প্রিন্টারকে, দৌড়বিদ, 2008 সালে 9.72 সেকেন্ডের দৌড়ে জ্যামাইকান স্প্রিন্টারের 9.74 সেকেন্ড অর্থাৎ 0.02 সেকেন্ড আগেই তিনি এই রেকর্ডটি গড়েছেন। উসাইন বোল্ট। উসাইন বোল্টের আগে 100 মিটারের স্প্রিন্টের বিশ্ব রেকর্ড দখলে ছিল, যার ছবি দেখতে পাচ্ছি সেই জ্যামাইকান স্প্রিন্টারের। এর আগে তার রেকর্ড ছিল 9.74, আর উসাইনের রেকর্ড ছিল 9.72। প্রশ্ন হচ্ছে, পুরুষদের 100 মিটার অ্যাথলেটদের তালিকায় 2008 সালের 9.72 সেকেন্ডের দৌড়ে রেকর্ড গড়ার অধিকারী স্প্রিন্টার, জ্যামাইকান স্প্রিন্টারের নাম কি?
সবার আগে বাজার প্রেস করেছেন মণিপুর উচ্চ বিদ্যালয় কলেজ। আপনাদের উত্তর মাইকেল ফিলিপস। মাইকেল ফেলিপস না, মাইকেল ফেলিপস হচ্ছেন সাঁতারু, বিশ্ববিখ্যাত সাঁতারু। ইনি মাইকেল ফেলিপস নন। উসাইন বোল্টের আগে 100 মিটার দৌড়ে রেকর্ড ছিল এই জ্যামাইকান স্প্রিন্টারে। কি তার নাম মনে হচ্ছে না। এদিকে সিদ্ধেশ্বরী, আপনারা কি উত্তর দেবেন? আপনারা উত্তর দিচ্ছেন না। চলে যে কম্পিউটারের কাছে, কম্পিউটার বলছে তিনি হচ্ছেন আসাফা পাওয়েল। আসাফা পাওয়েল সিডি, তার জন্ম 1920 সালের 23 নভেম্বর। তিনি একজন অবসরপ্রাপ্ত জ্যামাইকান স্প্রিন্টার। 2005 সাল জুন থেকে 2008 সালে মে মাসের মধ্যে তিনি দুবার 100 মিটার বিশ্ব রেকর্ড স্থাপন করেন। পাওয়েল প্রতিযোগিতায় ধারাবাহিকভাবে 10 সেকেন্ডের বাধা ভেঙেছেন। আসাফা পাওয়েল সিডি। দুঃখিত মণিপুর উচ্চ বিদ্যালয়, আপনাদের উত্তর ভুল, অতএব জরিমানা হয়ে গেল 5। অসুবিধা নেই, এই নিশ্চয়ই পরের বারের প্রশ্ন উত্তরটা আপনারা পারবেন। আসছে আমাদের দ্বিতীয় প্রশ্ন খেলাধুলা বিভাগের। দেখতে পাচ্ছি একজন ক্রিকেটারের ছবি। 2020 সালের শুরু থেকে এ পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেটে 3 সংস্করণ মিলিয়েই মানে টেস্ট, ওয়ানডে, টি20তে 24 বার ম্যাচ সেরা হয়েছেন জিম্বাবুয়ের এই ক্রিকেটার। 19 বার ম্যাচ সেরা হয়ে দুয়ে আছেন মালয়েশিয়ার বিরানদীপ সিং। আন্তর্জাতিক ক্রিকেটে 3 সংস্করণই সবচেয়ে বেশিবার 24 বার ম্যাচ সেরা হয়ে প্রথম স্থান দখল করে রেখেছেন কোন ক্রিকেটার, যার ছবি আমরা দেখতে পাচ্ছি? তিনি জিম্বাবুয়ের হয়ে খেলছেন। জিম্বাবুয়ের হয়ে খেলছেন এই ক্রিকেটার। এর আগে তিনি পাকিস্তানের নাগরিক ছিলেন। চলে যাই আমাদের কম্পিউটারের কাছে। দুদলে কারোর কাছ থেকে সাড়া পাচ্ছি না। দেখা যাচ্ছে এটি হচ্ছেন সিকান্দার রাজা বাট। সিকান্দার রাজা বাট, তার জন্ম 1986 সালের 24 এপ্রিল। 2001 সালে তিনি সপরিবারে জিম্বাবুয়ের নাগরিকত্ব নেন। তারপর থেকে তিনি জিম্বাবুয়ে খেলেন। পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের শিয়ালকোটে জন্ম এই খেলোয়াড়ের। লোগান কাপে চমকপ্রদ ক্রীড়াশৈলী উপস্থাপনের মাধ্যমে তিনি জিম্বাবুয়ের যারা সিলেক্টর, ক্রিকেটের সিলেক্টর, নির্বাচক মণ্ডলী, তাদের দৃষ্টি আকর্ষণ করেন এবং জিম্বাবুয়ে দলের হয়ে নিয়মিত খেলতে শুরু করেন। তারপরে তিনি রেকর্ড গড়েন। অলরাইট, আমরা প্রশ্নোত্তর পর্বের মধ্যে যাচ্ছি, তবে এখন একটু ইচ্ছে করছে গল্প করতে যে সিদ্ধেশ্বরী উচ্চ বালিকা বিদ্যালয় আপনাদের সাথে। আমাদের সাথে রয়েছেন ফাইরুজ ইসলাম, 8ম শ্রেণীতে পড়ছেন। আরও আছেন আফিয়া জাহিন নিধি, তিনিও 8ম শ্রেণীর ছাত্রী। আফিয়া জাহিন নিধি, আপনার কাছে জানতে চাইব যে আপনার জীবনের স্বপ্ন কী? সত্য বলতে স্বপ্ন হিসেবে আমি ভালো মানুষ হিসেবে হওয়াটাই লক্ষ্য রেখেছি, দেশকে উন্নত করার এবং সবার সাহায্য করার, এই আমার মেইন লক্ষ্য। পেশাগতভাবে আমার তেমন কিছু এখনো ঠিক করা হয়নি। ফাইরুজ ইসলাম, আপনার কাছে জানতে চাই আপনার স্বপ্ন। আমার স্বপ্ন বলতে আমি মূল লক্ষ্য হিসেবে এখন পর্যন্ত ঠিক করেছি হচ্ছে বড় হয়ে দেশকে সেবা দেওয়ার জন্য একজন ভালো মানুষ, একজন ভালো নাগরিক হিসেবে গড়ে ওঠা। আর যদি বলা হয় পেশাগত দিক থেকে, তাহলে আমি একজন বিসিএস ক্যাডার হতে চাই। খুবই চমৎকার আপনাদের ভাবনা চিন্তা ফাইরুজ এবং আফিয়া। তো আপনাদের স্কুলের বিভিন্ন কার্যক্রম যা হয় সারা বছর জুড়ে, সেটা সম্পর্কে একটু জানতে চাই। ডিবেট ক্লাব, ম্যাথ ক্লাব, সায়েন্স ক্লাব ইত্যাদি। এছাড়াও আমাদের খেলাধুলার প্রতি অনেক আগ্রহ আমাদের ছাত্রীদের, যেমন আমাদের হ্যান্ডবল রয়েছে, ব্যাডমিন্টন রয়েছে ইত্যাদি। আমাদের স্কুলে ডিসিপ্লিন বা এরকম আমরা কিভাবে চলবো সুশৃঙ্খলভাবে, এই দিকটা খুব মনোযোগ দিয়ে দেখা হয়। যেমন আমাদের ইংলিশ ভার্সনের যেই সহকারী প্রধান শিক্ষিকা, আমাদের সবার পছন্দের হেডমিস্ট্রেস, উনি প্রতিদিন সকালবেলা আমাদের একদম ছোট ক্লাস কেজি 1 থেকে শুরু করে ক্লাস 10 পর্যন্ত সবাইকে গেট থেকে খুবই হার্টওয়ার্মিংভাবে রিসিভ করে। এটা তো খুবই সুন্দর, মানে ভীষণ প্রশংসার। যে আমি গেটে ঢোকার মুহূর্তে যদি দেখি যে আমার যিনি শিক্ষক, তিনি হাসি মুখে আমাকে গ্রহণ করার জন্য, রিসিভ করার জন্য দাঁড়িয়ে আছেন, এর চেয়ে সুন্দর আর কি হতে পারে। গল্প করবো এবার মণিপুর উচ্চ বিদ্যালয় কলেজের সাথে। আমাদের সাথে আছেন ফাবিহা জান্নাত, 9ম শ্রেণীর, এবং আছেন সৈয়দা প্রথমা। ফাবিহা জান্নাত, প্রথমে আপনার কাছে জানতে চাই যে আপনি বড় হয়ে কি হতে চান? আমি অনেক ভালো একটা সিটিজেন হতে চাই এবং আমার দেশের প্রতি আমি অনেস্ট থাকবো
এটা ইম্পর্টেন্ট। পেশাগত দিক থেকে আমি শিক্ষক হতে চাই, বাহ, বিকজ আমি বিলিভ করি যে একটা দেশের ফিউচার তার চিলড্রেন, তার ছোট মানুষ, তারাই দেশের ফিউচার হবে। তো তাদেরকে গাইড করা অনেক ইম্পর্টেন্ট। তো আমি বড় হয়ে শিক্ষক হতে চাই। প্রথমে আপনার কি স্বপ্ন? নিজের ইচ্ছা যেটা, ফার্স্ট অফ অল আমি হচ্ছে ভালো মানুষ এবং অনেস্ট হতে চাই নিজের লাইক দেশের প্রতি, মানুষের প্রতি এবং লাইক নিজের দিক দিয়েও। অ্যান্ড যদি প্রফেশনালিজম দিক থেকে বলা হয় তাহলে আমি একজন অ্যাস্ট্রোনট হতে চাই। আচ্ছা, খুবই ইউনিক একটা স্বপ্ন এটা, যেটা বাংলাদেশে তেমন লাইক এত মানুষের থাকে না। আমার এটার অ্যাস্ট্রোনট হওয়ার রিজনটা হচ্ছে আমি লাইক আনআইডেন্টিফাইড জিনিসের প্রতি খুবই কিউরিয়াস। ইউএফও। ইয়েস, আচ্ছা, আমি হচ্ছে যে জিনিসটা কেউ জানে না সেই জিনিসটা আমি জানি। আরে বাহ, এটা মাথায় থাকলে না like নিজের প্রতি খুব ভালো ফিল হয়, এটা প্রাউড ফিল হয়। অলরাইট। সো মণিপুর উচ্চ বিদ্যালয় বাংলাদেশের অত্যন্ত প্রখ্যাত নাম করা একটি স্কুল, আমরা সবাই জানি। কিন্তু মণিপুর স্কুলে কো কারিকুলার অ্যাক্টিভিটি সম্পর্কে একটু জানতে চাই, যদি আমাদেরকে বলে। মণিপুর স্কুল হচ্ছে 1969 সালে নির্মাণ হয়েছিল অ্যান্ড এটার 6টা ব্রাঞ্চ আছে। 6টা ব্রাঞ্চের মধ্যে একমাত্র একটা ব্রাঞ্চে রয়েছে ইংলিশ ভার্সন। প্রত্যেক ব্রাঞ্চেই তো রয়েছে ক্লাস 5 পর্যন্ত, কিন্তু রূপনগর আমাদের যে ব্রাঞ্চ আছে, ব্রাঞ্চ 1 কলেজ ক্যাম্পাস, এখানে আছে একবারে 10 এবং কলেজ পর্যন্ত আমাদের ইংলিশ ভার্সনের সুবিধা। আমাদের সপ্তাহে 5 দিনই অ্যাসেম্বলি হয়, কিন্তু এক এক দিন এক এক ক্লাসের। আমাদের মাঠ বিশাল, আমাদের বাংলা ভার্সন এবং ইংলিশ ভার্সনের একসাথে আমাদের অ্যাসেম্বলি হয় এবং আমাদের লাইক একবারে কন্টেম্পোরারি যে আমাদের এক্সারসাইজ, ইয়োগাস, দেন হচ্ছে আমাদের শপথ, দেন আমাদের ন্যাশনাল অ্যানথেম, এগুলোতে আমাদের দিন শুরু হয়। একদিনে 5 ঘন্টা ক্লাসে। আমাদের ক্লাসের পাশাপাশি আমাদের স্পোর্টস ক্লাসও থাকে, আমাদের জিমন্যাস্টিক্স, আমাদের হচ্ছে বাস্কেটবল, ফুটবল, হ্যান্ডবল, দেন হচ্ছে আরও এক্সেট্রা অনেক গেমস রয়েছে আমাদের স্কুলে। গার্লস গাইড, রোভার স্কাউট এবং স্কাউটদের জন্য রয়েছে এরকম জায়গা। গার্লস গাইডদের যেরকম সম্মান দেওয়া হয় এবং স্কাউটরা যেরকম কষ্ট করে আমাদের স্কুলের জন্য, এরকম আমার মতে মনে হয় না অন্য কোনো স্কুলে কেউ এত কাজ করে। অ্যান্ড প্রত্যেক প্রোগ্রাম, আমাদের কোনো প্রোগ্রাম মিস যায় না। শুক্রবার হলে শুক্রবারই প্রোগ্রাম হবে আমাদের স্কুলে। প্রত্যেক প্রোগ্রামে স্কাউট, গার্লস গাইড এবং রোভার স্কাউটদের তো এন্ট্রি আছেই। সব কিছু ডিসিপ্লিন ওয়েতে হবে। টিচাররা যতটা সফট, যতটা মায়া দেয় আমাদেরকে, ততটা আবার স্ট্রিক্ট। আমাদের ভালোবাসা দিয়ে আগলায় রাখে, তার মধ্যে আবার একটু ডিসিপ্লিনে একটু সমস্যা হলে আবার স্ট্রিক্ট হয়ে পড়বে। আমাদের সব কিছু হতে হবে ডিসিপ্লিনের মধ্যে এবং কোনো কিছু ইনডিসিপ্লিন দেখতে পারবে না। আমরা আপনাদের সাথে গল্প করে খুব মজা পেলাম। তো আবার এখন অন্য মজায় চলে যাই, সেটা হচ্ছে প্রশ্ন উত্তরের মজা। ঠিক আছে, শুরু করি আমাদের প্রশ্ন উত্তর। কুইক কুইজ, 1 মিনিট সময় 10টি প্রশ্ন। প্রথমে সুযোগটি থাকছে মণিপুর উচ্চ বিদ্যালয় স্কুল অ্যান্ড কলেজের জন্য। প্রতিটি সঠিক উত্তরের জন্য আপনারা পাবেন 5 নম্বর। 10টি প্রশ্ন জিজ্ঞেস করব 1 মিনিট সময়ের মধ্যে। দ্রুত উত্তর দিতে হবে। তৈরি? আপনাদের সময় শুরু হচ্ছে এখন। এসডিজি এর পূর্ণ রূপ কি? সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল। সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল। মোসাদ কোন দেশের গোয়েন্দা সংস্থা? জানি না। বিশ্বের সর্বাধিক জনবহুল দেশ? ইন্ডিয়া, গম্ভীর, চায়না। চায়না। গম্ভীরা বাংলাদেশের কোন অঞ্চলের সঙ্গীত? গম্ভীরা মণিপুরি, বাংলাদেশের জাতীয় সঙ্গীতের রচয়িতা? রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর। বাংলাদেশের প্রথম স্বাধীন রাজা? বায়ুমণ্ডলে কোন গ্যাসটি সর্বাধিক বিদ্যমান? নাইট্রোজেন। বাংলা নববর্ষ প্রচলন করেন কোন মুঘল সম্রাট? আকবর। আকবর। ঢাকা প্রাচীনকালে কোন জনপদের অংশ ছিল? ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট। বাংলা কোন দুটি মাস নিয়ে শরৎ ঋতু গঠিত হয়? কার্তিক ও অগ্রহায়ণ। কার্তিক, অগ্রহায়ণ। এসডিজির পূর্ণরূপ কি? সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল। মোসাদ কোন দেশের গোয়েন্দা সংস্থা? জানি না। বিশ্বের সর্বাধিক জনবহুল দেশ? চায়না। গম্ভীরা বাংলাদেশের কোন অঞ্চলের সঙ্গীত? জানি না। বাংলাদেশের জাতীয় সঙ্গীতের রচয়িতা? রবীন্দ্রনাথ ঠাকুর। বাংলার প্রথম স্বাধীন রাজা? জানি না। বায়ুমণ্ডলে কোন গ্যাসটি সর্বাধিক বিদ্যমান? নাইট্রোজেন। নাইট্রোজেন। বাংলা নববর্ষ প্রচলন করেন কোন সম্রাট? আকবর। আকবর। ঢাকা প্রাচীনকালে কোন জনপদের অংশ ছিল? জানি না। বাংলা কোন দুটি মাস নিয়ে শরৎ ঋতু কার্তিক গঠিত? অগ্রহায়ণ। কার্তিক, অগ্রহায়ণ। এর সাথে শেষ হয়ে গেল 1 মিনিট সময়। দেখে নিই আমাদের কম্পিউটার কি বলছে। কম্পিউটার বলছে এসডিজির পূর্ণরূপ হচ্ছে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল। মোসাদ হচ্ছে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা। বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ ভারত। গম্ভীর হচ্ছে চাঁপাইনবাবগঞ্জ রাজশাহী অঞ্চলের গান। বাংলাদেশের জাতীয় সঙ্গীতের রচয়িতা রবীন্দ্রনাথ ঠাকুর। বাংলার প্রথম স্বাধীন রাজা ছিলেন রাজা শশাঙ্ক। বায়ুমণ্ডলে সবচেয়ে বেশি পাওয়া যায় নাইট্রোজেন। বাংলা নববর্ষ প্রচলন করেন সম্রাট আকবর।
ঢাকা প্রাচীনকালে বঙ্গ জনপদের অংশ ছিল। বঙ্গ থেকে বঙ্গদেশ, সেখান থেকে বাংলাদেশ। বাংলা শরৎ ঋতু ভাদ্র ও আশ্বিন, অগ্রহায়ণ ও কার্তিক নয়। দেখা যাচ্ছে 4টি প্রশ্নের সঠিক উত্তর আমরা পেয়েছি মণিপুর উচ্চ বিদ্যালয় স্কুল অ্যান্ড কলেজ থেকে। অতএব আপনারা পাচ্ছেন 20 নম্বর। অভিনন্দন মণিপুর উচ্চ বিদ্যালয় স্কুল অ্যান্ড কলেজ। এবারে শেষ 1 মিনিট সিদ্ধেশ্বরী উচ্চ বালিকা বিদ্যালয়ের জন্য। তৈরি? 1 মিনিট সময়ে 10টি প্রশ্ন আসছে এখন। WWW এর জনক বলা হয় কাকে? টিম বার্নার্স লি। ডেঙ্গু জ্বরের বাহক কোন মশা? অ্যাডিস। মশা। বেলফোর ঘোষণা কোন রাষ্ট্র প্রতিষ্ঠানের সাথে জড়িত? পাস। ক্রিকেট পিচের দৈর্ঘ্য কত? পাস। বাংলাদেশের রণসঙ্গীতের কাজী রচয়িতা নজরুল কে? ইসলাম। কাজী নজরুল ইসলাম। ঝুমুর বাংলাদেশের কোন অঞ্চলের ঐতিহ্যবাহী নৃত্য? রাজশাহী। বাংলাদেশের প্রথম টানেল কোন নদী? কর্ণফুলী নদী। কর্ণফুলী। শতবর্ষব্যাপী যুদ্ধ কোন দুটি দেশের মধ্যে সংঘটিত হয়েছিল? শতবর্ষব্যাপী যুদ্ধ চট্টগ্রাম প্রাচীনকালে কোন জনপদের সমতট। অংশ ছিল? সমতট। সমতট। বাংলা কোন দুটি মাস নিয়ে হেমন্ত ঋতু গঠিত? WW এর জনক বলা হয় কাকে? টিম বার্নার্স লি। ডেঙ্গু জ্বরের বাহক? অ্যাডিস। এডিস মশা। বেলফোর ঘোষণা কোন রাষ্ট্র প্রতিষ্ঠার সাথে জড়িত? ক্রিকেট পিচের দৈর্ঘ্য? বাংলাদেশের রণসঙ্গীতের রচয়িতা? কাজী নজরুল ইসলাম। ঝুমুর বাংলাদেশের কোন অঞ্চলের ঐতিহ্যবাহী নৃত্য? রাজশাহী। বাংলাদেশের প্রথম টানেল কোন নদীর তীরে? কোন কর্ণফুলী। নদীর তলদেশে? কর্ণফুলী। শতবর্ষব্যাপী যুদ্ধ কোন দুটি দেশের মধ্যে সংঘটিত হয়েছিল? ইংল্যান্ড ও ফ্রান্স। ইংল্যান্ড ও ফ্রান্স। চট্টগ্রাম প্রাচীনকালে কোন সমতট। জনপদের অংশ ছিল? সমতট। বাংলা কোন দুটি মাস নিয়ে হেমন্ত ঋতু গঠিত? এই সাথে সাথে শেষ হয়ে গেল 1 মিনিট সময়। দেখে নি কম্পিউটার কি বলছে। কটি প্রশ্নের সঠিক উত্তর পেলাম। WWW এর জনক টিম বার্নার্স লি, সঠিক উত্তর। ডেঙ্গু জ্বরের বাহক এডিস মশা, সঠিক উত্তর। বেলফোরের প্রতিষ্ঠা হয়েছে ইসরায়েলের। ক্রিকেট পিচের দৈর্ঘ্য হচ্ছে 22 গজ। ক্রিকেটকে বলা হয় 22 গজের খেলা। বাংলাদেশের রণসঙ্গীতের রচয়িতা কাজী নজরুল ইসলাম, সঠিক উত্তর। ঝুমুর হচ্ছে রংপুর রাজশাহী অঞ্চলের নাচ, আপনারা সঠিক বলেছেন, ধরে নিচ্ছি। বাংলাদেশের প্রথম টানেল অবশ্যই কর্ণফুলী নদীর নিচে। শতবর্ষব্যাপী যুদ্ধ ইংল্যান্ড ও ফ্রান্স। চট্টগ্রাম হরিকেল জনপদের অংশ। আর হেমন্ত ঋতু হচ্ছে কার্তিক ও অগ্রহায়ণ, যেটা ওপাশে মণিপুর বলেছিলেন। তারা হেমন্ত ঋতু মাস দুটোর কথা বলেছেন। দেখা যাচ্ছে 6টি প্রশ্নের উত্তর সঠিক দিয়েছেন সিদ্ধেশ্বরী উচ্চ বালিকা বিদ্যালয়। অতএব তারা পেয়ে যাচ্ছেন 30 নম্বর। অভিনন্দন সিদ্ধেশ্বরী উচ্চ বালিকা বিদ্যালয়। আর এর সাথে সাথে শেষ হয়ে গেল আজকে আমাদের প্রশ্ন উত্তরের পালা। তবে যেই পালাটি রয়ে গেল সেটি হচ্ছে জানিয়ে দেবার যে আমাদের সাথে কি করে সংযুক্ত থাকবেন। আমাদের সাথে সংযুক্ত থাকার সহজ উপায় হচ্ছে ফেসবুকে আমাদের পেজ রয়েছে, সেটিতে আপনারা সংযুক্ত হতে পারেন। কুইজ দিয়ে সার্চ দিলেই আপনারা আমাদের পেজ পেয়ে যাবেন, সেটি লাইক করতে পারেন, সাবস্ক্রাইব করতে পারেন, পেয়ে যাবেন আমাদের আপডেট দেখতে পাবেন, পুরনো পর্ব, বিভিন্ন রকম তথ্য জানতে পারবেন। আর যারা সিদ্ধেশ্বরী স্কুল এবং মণিপুর স্কুলের মতন অংশ নিতে চান আমাদের কুইজ 2025-এ, তাদের জন্যে এবার বলে দিই যে কী করতে হবে। সেটা হচ্ছে বাংলাদেশের যে কোনো স্কুল তাদের 2জন কুইজার ঠিক করবেন, 6ষ্ঠ থেকে 10ম শ্রেণীতে পড়ুয়া। তারপরে তাদের নাম, ঠিকানা, যোগাযোগের নম্বর স্কুলের প্যাডে লিখে প্রধান শিক্ষকের স্বাক্ষর নিয়ে পাঠিয়ে দেবেন আমাদের কাছে। আমাদের কাছে আবেদন পাঠাবার ঠিকানা হচ্ছে প্রযোজক কুইজ 2025, কক্ষ নম্বর 3023, বাংলাদেশ টেলিভিশন, রামপুরা, ঢাকা। তো আবেদন পাঠিয়ে দিন আর অংশ নিন কুইজ 2025-এ। দেখতে দেখতে চলে এসেছি আমাদের অনুষ্ঠানের শেষ প্রান্তে। জানিয়ে দেই ফাইনালি কোন দল কত স্কোর করলেন। দেখা যাচ্ছে সিদ্ধেশ্বরী উচ্চ বালিকা বিদ্যালয়ের ফাইরুজ ইসলাম এবং আফিয়া জাহিন নিধি দুজনই 8ম শ্রেণীর শিক্ষার্থী। তারা দুজনে মিলে অর্জন করেছেন সর্বমোট 100 নম্বর। অভিনন্দন সিদ্ধেশ্বরী উচ্চ বালিকা বিদ্যালয়। এদিকে মণিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজের ফাবিহা জান্নাত 9ম শ্রেণীর এবং সৈয়দা প্রথমা, তিনিও 9ম শ্রেণীর শিক্ষার্থী। তারা দুজনে মিলে অর্জন করেছেন সর্বমোট 55 নম্বর। অভিনন্দন মণিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজ।
আজকে গল্প করতে গিয়ে একটা জিনিস জেনে খুব ভালো লাগলো, বিশেষ করে মণিপুর বিদ্যালয় কলেজে, সেটি হচ্ছে যে সেখানে মেডিটেশন শেখানো হচ্ছে এবং খেলাধুলা করানো হচ্ছে। বর্তমানে আমরা এত বেশি স্ক্রিন অ্যাডিক্টেড হয়ে যাচ্ছি, স্ক্রিনের সাথে থাকছি, সেটা মোবাইল ফোন, ল্যাপটপ, কম্পিউটারে আমাদের থাকতে হবে, কিন্তু মোবাইল এবং ল্যাপটপ স্ক্রিনের সাথে অনেক বেশি সংযুক্ত হবার ফলে আমাদের ভেতরে অস্থিরতা তৈরি হচ্ছে, মনোযোগ কমে যাচ্ছে, আমরা চাইলেই কোনো পড়া মনে রাখতে পারছি না, আমাদের স্মৃতিশক্তি ক্ষয় হচ্ছে। এই জায়গাটা থেকে মুক্তি পেতে মেডিটেশনের চাইতে ভালো আর কিছু নেই। সো আপনার সন্তানকে যোগব্যায়াম করান, মেডিটেশন করান এবং ধর্মীয় আচার অনুষ্ঠান, যার যার ধর্ম অনুযায়ী যা সব আচার আছে সেগুলো করান, প্রার্থনা, এর চাইতে চমৎকার মেডিটেশন আর কিছু হয় না। আমাদের জীবনকে সুস্থির হতে হলে, সুস্থির করতে হলে, ঠান্ডা মাথায় চিন্তা করতে হলে, ঠান্ডা মাথায় পড়াশোনা করতে হলে, ভাবতে হলে মেডিটেশন করতে হবে, প্রার্থনা করতে হবে। তাহলেই এই অস্থির সময়ে আমরা সুস্থির হতে পারব। তো দেখা হবে আপনাদের সাথে আমাদের আগামী পর্বে, সেম টাইম সেম চ্যানেল, আমাদের প্রিয় বাংলাদেশ টেলিভিশনের পর্দায়। ততক্ষণ পর্যন্ত বিদায় দিন আপনাদের হোস্ট ফেরদৌস বাপ্পিকে। ভালো থাকুন, সুস্থ থাকুন, তথ্যের সঙ্গে থাকুন, জ্ঞানের সঙ্গে থাকুন, প্রযুক্তির সঙ্গে থাকুন। হ্যাপি কুইজিং।